কিছু গল্প আছে জানেন তো, যেখানে কাহিনীকে ছাপিয়ে একটা চরিত্রই যেন মুখ্য হয়ে ওঠে। হ্যাঁ, একদম। মনে হয় পুরো গল্পটা তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে। আজ আমরা ঠিক তেমনই একটা অসাধারণ গল্প নিয়ে কথা বলবো। আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট। আর এর মূল চরিত্র নুরুল হুদা, তার সেই অবিশ্বাস্য রূপান্তর। গল্পটার পটভূমি তো ৭১-এর মুক্তিযুদ্ধ, ঢাকার সেই থমথমে পরিবেশ। হ্যাঁ, আর আমরা দেখব কিভাবে একজন খুবই ভীতু সাধারণ কলেজ শিক্ষক পরিস্থিতির চাপে আর একটা রেইনকোটের প্রভাবে একদম বদলে যান। একজন সাহসী দেশপ্রেমিক হয়ে ওঠেন, যদিও গল্পের ভাষাটা শুরুতে একটু অন্যরকম লাগতে পারে। ঠিক, ইলিয়াসের গদ্য একটু অন্য ধাঁচের, কিন্তু এর গভীরতা মুগ্ধ করার মতো। তো শুরুটা কিভাবে হয়? গল্পের একেবারে প্রথম দৃশ্যটা? শুরুটা হয় এক বৃষ্টির ভোরে, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। আর নুরুল হুদা? তিনি তো বেশ আয়েশ করার মুডে, তাই না? একদম। ও যে কথায় বলে না, ম্যান প্রপোজেস, তিনি ভাবছেন একটু আরাম করে শোবেন। কিন্তু তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। হ্যাঁ, আর অমনি ভয়, বুকটা কেঁপে ওঠে। মিলিটারি নয় তো? দোয়া-দুরুদ পড়া শুরু করে দেন মনে মনে। কিন্তু দেখা যায় না, কলেজের পিয়ন ইসাক মিয়া। ওহ, আচ্ছা। কিন্তু সে এত ভোরে কেন? কলেজে যেতে হবে, প্রিন্সিপালের তলব আর্জেন্ট। কারণ? নিশ্চয়ই গুরুতর কিছু। হ্যাঁ, খুবই মিসক্রিয়েন্ট। মুক্তিযোদ্ধারা নাকি কলেজের কাছের ইলেকট্রিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে। বলেন কি? আর প্রিন্সিপালের বাসায় গ্রেনেডও ফেলেছে। সর্বনাশ! নুরুল হুদার তো তখন ভয়ে অবস্থা খারাপ হওয়ার কথা। তা তো বটেই, এমনিতেই ভীতু মানুষ, তার ওপর প্রিন্সিপাল লোকটা। প্রিন্সিপাল তো সাধারণ কেউ নন, মানে তিনি তো পাকিস্তানপন্থী। হ্যাঁ, মিলিটারিদের কাছের লোক, উপদেষ্টা বলা চলে। ওই যে শহীদ মিনার ভানার বুদ্ধিটাও নাকি তার ছিল। ঠিক তাই। কাজেই নুরুল হুদার ভয় পাওয়াটা স্বাভাবিক। কলেজে যাওয়া মানে তো বাঘের মুখে পড়া। কিন্তু না গিয়েও উপায় নেই, প্রিন্সিপালের হুকুম। যেতেই হবে। এদিকে বাইরে তুমুল বৃষ্টি, ছাতা তো নেই। এখানেই তো গল্পের সেই গুরুত্বপূর্ণ মোড়টা আসে, তাই না? হ্যাঁ, তার স্ত্রী আসমা, সে জোর করতে থাকে। কিসের জোর? তার ভাইয়ের, আসমার মুক্তিযোদ্ধা ভাই মিন্টুর রেনকোটটা পরার জন্য। ও, সেই রেনকোট যে মিন্টু মুক্তিযুদ্ধে গেছে বলে নুরুল হুদাকে কত ঝামেলা পোহাতে হয়েছে। ঠিক, এই মিন্টুর জন্য সে ৪-৪ বার বাড়ি বদল করেছে, লুকিয়ে বেড়াচ্ছে। কতটা আত্মকেন্দ্রিক আর ভীতু হলে এমন হয় ভাবা যায়। দেশ জ্বলছে আর সে নিজেকে বাঁচাতেই ব্যস্ত, কোনো ঝুঁকি নিতে চায় না। কিন্তু আজ তাকে সেই মিন্টুরই রেনকোট পরতে হচ্ছে, স্ত্রীর পীড়াপিড়িতে। হ্যাঁ, অদ্ভুত এক পরিস্থিতি। যে পরিচয়টা সে গোপন করতে চায়, সেই পরিচয়ের একটা চিহ্ন তাকে গায়ে জড়াতে হচ্ছে। এবং এই রেনকোটটা পরার পরেই যেন একটা পরিবর্তন শুরু হয়। হ্যাঁ, রাস্তায় নামার পর থেকেই ব্যাপারটা বোঝা যায়। রাস্তায় বেরিয়ে কি দেখে সে? চায়ের দোকানের ছেলেটা পর্যন্ত কেমন যেন সমীহের চোখে তাকায়, ফিসফিস করে খবর দেয়। কি খবর? মুক্তিযোদ্ধাদের সাফল্যের খবর, মিরপুরে নাকি জিপ উড়িয়ে দিয়েছে, খানসেনা খতম, বিবিসির খবর। বাহ! মানে রেইনকোটটার জন্য কি এই সমীহ? মনে তো হয়। এরপর সে বাসে ওঠে, সেখানেও একই রকম ব্যাপার। বাসে কি হয়? রেইনকোট পরা লোকটাকে দেখে যাত্রীরা কেমন যেন একটু বিভ্রান্ত, কেউ কেউ সমীহ করছে। মুক্তিযোদ্ধা ভাবছে হয়তো, বা মিলিটারি। ঠিক বোঝা যায় না, তবে একটা রহস্যময় আবহ তৈরি হয়। তার ভেজা রেনকোট থেকে জাল পড়ছে, তবু কেউ কিছু বলছে না। কেউ কিছু বলছে না? অবাক কাণ্ড। উল্টো কয়েকজন যাত্রী যেন ভয় পেয়ে বাস থেকে নেমেই গেল। বলেন কি? তার মানে নুরুল হুদার মধ্যে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে তখন। হ্যাঁ, হয়তো প্রথমবার সে সাহসের স্বাদ পাচ্ছে, সম্মান পাওয়ার অনুভূতি। ভালো বা সাহসী হলে লোকে সমীহ করে, এই ব্যাপারটা হয়তো টের পাচ্ছে। যদিও সাহসটা তার নিজের নয়, রেইনকোটের। কিন্তু তার ভেতরে তো একটা ধাক্কা লাগছে, একটা উপলব্ধি হচ্ছে। আর সবচেয়ে নাটকীয় মুহূর্ত তো বাসে মিলিটারির ওঠাটা। হ্যাঁ, মিলিটারি চেকিং। একজন ফর্সা লম্বা সৈন্য বাসে ওঠে, সবার দিকে তাকায়। নুরুল হুদার দিকেও তাকায়, কিন্তু রেইনকোট পরা নুরুল হুদার চোখে চোখ পড়তেই সে যেন একটু থমকে যায়, ভড়কে যায়। কি আশ্চর্য! হ্যাঁ, সৈন্যটা আর কিছু না বলেই নেমে যায় বাস থেকে। যে লোকটা দরজার শব্দ শুনলেই আয়াতুল কুরসি পড়ে, সে মিলিটারির চোখে চোখ রাখছে। এটা তো বিরাট পরিবর্তন। আমূল পরিবর্তন। রেইনকোটটা যেন তাকে শুধু বৃষ্টি থেকেই বাঁচাচ্ছে না, ভয় থেকেও বাঁচাচ্ছে। এরপর সে কলেজে পৌঁছায়। কিন্তু
কলেজে তো মিলিটারি অপেক্ষা করছিল তারই জন্য। ও নো। হ্যাঁ, তাকে ধরে ফেলে, চোখ বেঁধে নিয়ে যায় একটা অজানা জায়গায়। তারপর? ইন্টারোগেশন। হ্যাঁ, অন্ধকার ঘরে জেরা শুরু হয়। প্রশ্ন একটাই, কিছুদিন আগে কলেজে কুলির বেশে কিছু লোক এসেছিল না? হ্যাঁ, আলমারি নিয়ে। ওই লোকগুলোকে সে চেনে কিনা, কারণ প্রিন্সিপালের নির্দেশে সেই তো তাদের সাথে কথা বলেছিল আলমারির দেরাজ, তালা এসব নিয়ে। নুরুল হুদা কি বলে? তার তো মনে পড়ে ঘটনাটা, কিন্তু মিলিটারিরা তখন জানায় কি জানায়? যে ওই কুলিরা, যারা আসলে মুক্তিযোদ্ধা ছিল, তারা ধরা পড়েছে এবং তারা নাকি নুরুল হুদার নাম বলেছে। তার মানে বলেছে যে নুরুল হুদার সাথে তাদের যোগাযোগ আছে। হ্যাঁ, নিয়মিত যোগাযোগ। এটা শুনে তো নুরুল হুদার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার কথা, তাই না? অবশ্যই, কিন্তু কি হয় এখানেই তো গল্পের ক্লাইম্যাক্স। ঠিক। ভয়ে পাওয়ার বদলে লোকটার কি হলো জানেন? অদ্ভুত এক আনন্দ, একটা গর্ব। আনন্দ, গর্ব। হ্যাঁ, সে উত্তেজনায় প্রায় চেঁচিয়ে উঠতে চায়, আমার নাম, সত্যি আমার নাম বলেছে ওরা। অবিশ্বাস্য। মুক্তিযোদ্ধাদের সাথে তার নাম জুড়ে গেছে, এই অনুভূতিটাই তার কাছে তখন সবচেয়ে বড়। একদম। এরপর তো নির্যাতন শুরু হয়। আস্তানা কোথায় জানতে চায়। সে কি বলে দেয় বা অস্বীকার করে? সে কিছুই বলে না, চুপ করে থাকে, কিন্তু এমনভাবে থাকে যেন সে সত্যিই চেনে কিন্তু বলবে না। মানে মুক্তিযোদ্ধাদের সাথে এই কাল্পনিক সংযোগটা সে বজায় রাখতে চায়। হ্যাঁ, নির্যাতনের কষ্টটাকেও তার কাছে তখন কেমন যেন তুচ্ছ মনে হয়, একটা উৎপাত মাত্র। শারীরিক কষ্টের চেয়ে ওই সংযোগের অনুভূতি, ওই পরিচয়টাই তার কাছে বড় হয়ে ওঠে। এভাবেই একজন সাধারণ, ভীতু, আত্মকেন্দ্রিক মানুষ একেবারে রূপান্তরিত হয়ে যান একজন গর্বিত সত্তায়, যার কাছে দেশের জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য এই কাল্পনিক সংযোগটাও অনেক মূল্যবান। রেইনকোটটা এখানে আসলেই শুধু একটা পোশাক না। না, এটা একটা প্রতীক, মানুষের ভেতরে সাহস, দেশপ্রেম জেগে ওঠার প্রতীক। নুরুল হুদার ভেতরে রূপান্তরটা যেন ওই রেনকোটের মাধ্যমেই ঘটল। অসাধারণ এই রূপান্তর। যিনি এঁকেছেন তিনি আখতারুজ্জামান ইলিয়াস। কি অসম্ভব শক্তিমান একজন লেখক! হ্যাঁ, তার দেখার চোখ, জীবন আর সমাজকে বোঝার ক্ষমতা ছিল অসাধারণ। চিলেকোঠার সেপায়, খোয়াবনামার মতো উপন্যাস, কিংবা অন্য ঘরে অন্য স্বর, খোঁয়ারি, দুধভাতে উৎপাদের গল্পগুলো। প্রত্যেকটা লেখাই দাগ কেটে যায়। খুব অল্প বয়সেই চলে গেলেন যদিও, মাত্র ৫৪ বছর বয়সে, ক্যান্সারে। গল্পের শেষে নুরুল হুদা কি হল সেটা লেখক বলেননি, তবে আমরা অনুমান করতে পারি। হ্যাঁ, পরিণতিটা হয়তো মৃত্যু, কিন্তু সেই মৃত্যুর চেয়ে অনেক বড় হয়ে ওঠে তার ভেতরের এই যাত্রাটা। ভয় থেকে সাহসে উত্তরণ, নিজেকে ছাপিয়ে সমষ্টির সাথে এক হয়ে যাওয়া। ঠিক। যা আমাদের হয়তো ভাবায় একটা সামান্য জিনিস, ধরুন এই রেইনকোট বা একটা হঠাৎ ঘটে যাওয়া পরিস্থিতি, কিভাবে আমাদের ভেতরের সত্তাটাকে একেবারে বদলে দিতে পারে। নিজের অজান্তেই আমরা কখন যে নিজেদের নতুন করে আবিষ্কার করি তা হয়তো আমরা আগে থেকে টেরও পাই না।